রাস্তাঘাটে যদি চোখ কান খোলা রেখে চলেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে জ্বালানি তেলের একটা বিশাল সংকট চলছে। তেল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন পড়ে থাকছে, তারপরও মানুষ তেল না পেয়ে ফিরে আসছে। এই যে সংকট, এই সংকট সৃষ্টি হওয়ার প্রধান কারণ বলা যায় ইরান এবং আমেরিকার যুদ্ধ। মধ্যপ্রাচ্য থেকে যত তেল সারা দুনিয়াতে সাপ্লাই হয় সেটা যে রাস্তায় আসে সেটাকে বলা হয় হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী ইরানের দখলে, এবং ইরান বলতে চাইছে আমেরিকার সাথে তার ঝামেলা না মেটা পর্যন্ত সেই রাস্তা সে ছাড়বে না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় যুদ্ধ শেষ হয়ে গেলে আপনার এই তেলের সংকট মিটে যাবে? যে তেল আমরা এখন পর্যন্ত ব্যবহার করছি এটা একটা লিমিটেড রিসোর্স, এটা লিমিটেড একটা সোর্স থেকে আসে, একটা দিন একটা শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে যত তেল মজুদ আছে সেটা দিয়ে সারা দুনিয়া মাত্র আর 50 বছর চলতে পারে। পৃথিবীতে যত কয়লা মজুদ আছে সেটা দিয়ে মাত্র 130 থেকে 150 বছর চলতে পারে, এবং যত প্রাকৃতিক গ্যাস মজুদ আছে সেটা দিয়ে পৃথিবী মাত্র 52 থেকে 53 বছর চলতে পারে। পৃথিবীতে যত তেল ব্যবহৃত হয় তার 75% ব্যবহার করে এমন 32টা দেশ মিলে একটা সংস্থা তৈরি করেছে। সেই সংস্থার নাম ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, এবং সেই সংস্থার প্রধান এক বিবৃতিতে বলেছেন জ্বালানি তেলের সংকট এটা কোনো ক্ষণস্থায়ী সংকট নয়, এটা একটা দীর্ঘস্থায়ী সংকট। কারণ আমরা একটা লিমিটেড সোর্স থেকে ব্যবহার করছি। এই যে জ্বালানি আমরা আজকে ব্যবহার করছি, এই তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো পৃথিবীতে তৈরি হয়েছে 30 থেকে 40 কোটি বছর ধরে। হ্যাঁ, 30 থেকে 40 কোটি বছর ধরে প্রাকৃতিকভাবে ভূগর্ভস্থ তাপে এবং চাপে এই তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে। এবং অদ্ভুত বিষয়, গত 150 বছরে আমরা তা প্রায় শেষই করে ফেলেছি। মানে পৃথিবী যেটা তৈরি করতে 40 কোটি বছর লাগাইছে, 30 কোটি বছর লাগাইছে, সেটা শেষ করতে আমাদের মাত্র 150 বছর লেগেছে। এরপরে কি হবে? 50 বছর পরে কি হবে? আচ্ছা, 50 বছর পরেও বাদ দেন, আপনি হয়তো বলতে পারেন যে 50 বছর তো আমি বাঁচবো না। আপনি চিন্তা করেন আপনার ইনকাম তো কমে যাচ্ছে, মানি ইনফ্লেশন হচ্ছে, আপনার টাকার মান কমছে। যত দিন আগাবে তত ওটার সোর্স রিসোর্স কমতে থাকবে, কিন্তু ওটার ডিমান্ড বাড়তে থাকবে। তাহলে কি হবে? প্রোডাক্টের দাম বেড়ে যাবে আলটিমেটলি। তখন আপনি কি করবেন? এর একমাত্র সমাধান হচ্ছে ক্লিন এনার্জি বা সাস্টেনেবল এনার্জি। পৃথিবীতে যত বড় বড় দেশ আছে তারাই সব থেকে বেশি পরিবেশ দূষণ ঘটায়। তো তারা সিদ্ধান্ত নিয়েছে, এখানে একটা মজার বিষয় বলে রাখি, এই পরিবেশ দূষণ ঘটানোর কারণে আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোকে তারা আবার কিন্তু সমবেদনামূলক একটা মানিও দেয়, অর্থ দেয়, একটা তহবিল দেয় যে আমরা ঠিক আছে অনেক পরিবেশের যে ক্ষতিটা করেছি তোমরা এই টাকা দিয়ে সেটা পোষায় নাও। এটা তারা করে থাকে। তো তারা সিদ্ধান্ত নিয়েছে 2050 সালের ভিতরে কার্বন এমিশন 0-তে নিয়ে আসবে। এবং এটা কিভাবে সম্ভব? এটা সরকারি পর্যায়ে ডিসিশন নিলে সম্ভব। ধরেন বাংলাদেশে ইভির এখনো জোয়ার কিন্তু আসে নাই, কিন্তু এই যে তেলের সংকট মানুষ জানতে পারলো না। আমার ধারণা কেন বলছি, এটা ক্লিয়ারলি ইভি মানে ইলেকট্রিক বাইকের যে বিজনেস সেটা বাড়ছে, এবং বাড়াটা বাধ্যতামূলক। কারণ যে এনার্জির সোর্সের উপর আমরা এখন পর্যন্ত নির্ভর করে আছি এটা লিমিটেড, এটা আনলিমিটেড না। কিন্তু আনলিমিটেড কিছু সোর্স আছে, যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি। সোলার এনার্জি মানে সৌরশক্তি। বাংলাদেশ এমন একটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় আছে, আমরা 365 দিনের ভিতরে 300 দিনে সূর্যালোক পাই। তার মানে সোলার এনার্জিকে আমরা প্রপারলি যদি ব্যবহার করতে পারি তাহলে আমরা আমাদের এনার্জির এই ঝামেলাটাকে মেটাতে পারি। এখন আমি তো সাধারণ মানুষ, আমরা তো এটা করতে পারি না। আমরা কি করতে পারি? আমরা সচেতন হতে পারি, আমরা সঠিক দিকে মুভ করতে পারি, আমরা সাস্টেনেবল এনার্জির দিকে যেতে পারি। যখন আমরা মুভ করব না, তখন কোম্পানিগুলো সেদিকে অটোমেটিক্যালি মুভ করবে, সেই ধরনের প্রোডাক্ট তৈরি হবে। কারণ আমাদের ভেতরে যদি সচেতনতা থাকে তাহলে তার একটা মার্কেট ক্রিয়েট হবে, এবং সেই মার্কেটে অটোমেটিক্যালি প্রোডাক্ট আসতে থাকবে। সরকার এক্ষেত্রে কি করতে পারে? সরকার প্রণোদনা দিতে পারে, যে যারা ইভি বিজনেসে আসতে চায়, ইলেকট্রিক বাইক বিজনেসে আসতে চায়, বা এই ধরনের সোলার বা সাস্টেনেবল এনার্জি নিয়ে যারা কাজ করতে চায়, সরকার তাদেরকে ফাইন্যান্সিয়াল সুবিধা দেবে বা তাদেরকে ট্যাক্স কমাই দেবে। এই ধরনের ছোট্ট 2-1টা ডিসিশনই কিন্তু একটা নতুন ইন্ডাস্ট্রি সৃষ্টি করতে পারে। আর এই জিনিসটা আপনার জানা থাকা দরকার, তার কারণ ভবিষ্যতে জ্বালানি তেলের সংকট আরো বড় হতে চলেছে। আপনারা এখনই যদি সাস্টেনেবল এনার্জির দিকে মুভ না করেন, সাস্টেনেবল এনার্জি নিয়ে চিন্তা না করেন, তাহলে ভবিষ্যতে আপনাদেরকে পস্তাইতে হতে পারে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সাস্টেনেবল এনার্জির পাশাপাশি আরেকটা এনার্জি কিন্তু খুবই পপুলার, সেটা হচ্ছে ক্লিন এনার্জি। এই যে পারমাণবিক চুল্লি, রূপপুরে যে পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ যেটা, এটাকে আমরা ক্লিন এনার্জি বলি। কিন্তু এর একটা প্রবলেম আছে, এই ধরনের সোর্স থেকে যে বর্জ্যগুলো নিঃসরণ হয়, সেই বর্জ্যগুলো খুবই তেজস্ক্রিয় হয়, এতটাই তেজস্ক্রিয় যে এদের তেজস্ক্রিয়তার মাত্রা 100 বছর পর্যন্ত থাকতে পারে। এবং সেই তেজস্ক্রিয়তা কোনোভাবে যদি আপনার শরীরে প্রবেশ করে, সেটা বংশানুক্রমে সেটা তার প্রবাহিত হতে থাকে।
খুবই ডেঞ্জারাস। যে হিরোশিমা নাগাসাকিতে, জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, ঠিক সেই ধরনের জিনিস কিন্তু আমরা এখানে স্থাপন করছি, মানে খুবই ডেঞ্জারাস জিনিস। সেই দিক থেকে সাস্টেনেবল এনার্জি, সোলার এনার্জি যেটা, বা উইন্ড এনার্জি, বা জলবিদ্যুৎ, বা আপনার বর্জ্য থেকে বিদ্যুৎ, এগুলো হচ্ছে একমাত্র ট্রাস্টেবল সোর্স এনার্জির। সো সচেতন হন, পরিবেশকে বাঁচান আর নিজেও বেঁচে থাকুন। যদি আপনি পরিবেশকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।